আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের দ্বিতীয় লেকচার। আর আমি এই লেকচারটা শুরু করতে যাচ্ছি একটা এক্সাম্পলের মাধ্যমে। আমি যদি এক্সাম্পল ছাড়া আলোচনা করি তাতে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না, অর্থাৎ অস্পষ্ট থেকে যাবে। আমি গত ক্লাসে অর্থাৎ প্রথম লেকচারে আমি 16টা মেথডের কথা বলেছিলাম। আমি এই মেথডগুলো পর্যায়ক্রমে আলোচনা করলাম, কোনো উদাহরণ দিলাম না। তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না, তাতে সময় নষ্ট হবে, তোমাদের আগ্রহ নষ্ট হবে। তাই আমি চাই উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে তোমরা মেথডগুলো পর্যায়ক্রমে শেখো, তাহলে শেখাও হবে এবং আগ্রহ থাকবে। তাহলে আসো আমরা আজকে প্রথম এক্সাম্পলে কি আছে সেটা দেখে নিই এবং তার সাহায্যে আমরা তিনটা মেথড দেখাবো। অর্থাৎ প্রথম এক্সাম্পল তিনটা মেথডের সাহায্যে আমরা সমাধান করব। তো দেখি কি আছে এখানে। এক্সাম্পল 1, Rida company purchased a mixture machine on January 1, 2015 for টাকা 29,000। রিদা কোম্পানি 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা মিক্সচার মেশিন কিনেছে 29,000 টাকা দিয়ে। The machine is expected to have a useful life of 5 years and residual value টাকা 2,000। আশা করা যাচ্ছে মেশিনটা 5 বছর চলবে এবং 5 বছর পর বিক্রি করলে রেসিডুয়াল ভ্যালু 2,000 টাকা পাওয়া যাবে। রেসিডুয়াল ভ্যালু 2,000 টাকা পাওয়া যাবে। এখন রেসিডুয়াল ভ্যালু বলতে কি বুঝি? রেসিডুয়াল ভ্যালু বলতে কি বুঝি? রেসিডুয়াল ভ্যালু, যারা ইন্টারমিডিয়েটে কমার্স পড়েছো তারা জানো যে রেসিডুয়াল ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। অবশ্যই অনেকগুলো ইংরেজি আছে। রেসিডুয়াল ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু, salvage value, breakup, trading। এগুলো প্রত্যেকটা মানেই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেটের একটা ইউজফুল লাইফ আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলবে, এরপরে আর সেটা চলবে না। তখন আমরা বিক্রি করে দিয়ে যে মূল্য পাবো তাকে বলা হবে ভগ্নাবশেষ মূল্য, বা এর 5টা ইংরেজি আছে: রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, salvage ভ্যালু, ব্রেক আপ ভ্যালু, ট্রেডিং ভ্যালু। তাহলে আমরা সম্পত্তিটা ব্যবহারিক জীবন শেষে বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে তার নামই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আমরা দেখতে পাচ্ছি আমরা সম্পত্তিটা কিনেছিলাম 29,000 টাকা দিয়ে, 29,000, আর 5 বছর পরে বিক্রি করলে 2,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ 5 বছরে খরচ হবে আমাদের 27,000। The company engineers estimated that the mixture machine will have a useful life of 7,500 hours. এইখানে আরেকটা অল্টারনেটিভ তোমাকে তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে কোম্পানির ইঞ্জিনিয়ার অনুমান করেছে এই 5 বছরে এই মেশিনটা 7.5 ঘন্টা কাজ করতে পারবে, 7.5 ঘন্টা চলতে পারবে। অর্থাৎ আমরা যেভাবেই কম বেশি করে চালাই না কেন, এর লাইফ হচ্ছে ঘন্টায় 7.5 বছর, ঘন্টায় 7,500 ঘন্টা,
অর্থাৎ আমরা ঘন্টার ভিত্তিতে যদি কথা বলি তাহলে এই মেশিনটা 7,500 ঘন্টা চলবে, আর যদি বছরের ভিত্তিতে হিসাব করি তাহলে চলবে 5 বছর। It was used 1,500 hours in 2015, 2,625 hours in 2016, 2,500 hours in 2017, 750 hours in 2018, and 375 hours in 2019. অর্থাৎ কোন বছরে কত ঘন্টা চলেছে তার বর্ণনা তোমাকে দেয়া আছে। The company's year end December 31st, এবং কোম্পানি বছর শেষ করে 31শে ডিসেম্বর। Compute depreciation expense and carrying the value for 2015 to 2019 using the following three methods. এই তিনটা মেথডের সাহায্যে তোমাকে বলা হচ্ছে depreciation expense ক্যালকুলেশন করো, carrying the value, এই ভ্যালু বলতে এখানে একটা শব্দ উজ্জ আছে, বুক ভ্যালু। Compute depreciation expense and carrying the value, ভ্যালু মানে আসলে বুক ভ্যালুকে বোঝানো হচ্ছে, বুক শব্দটা উজ্জ আছে for 2015-2019, 2015 থেকে 2019, অর্থাৎ 15, 16, 17, 18, 19, 5 বছর। Using the following three methods, তিনটা নিম্নলিখিত তিনটা মেথডের সাহায্যে। এখানে বলা আছে 2015 থেকে 2019, তোমাকে মনে রাখতে হবে আমাদের হিসাবকাল 1 মাসের হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে না। তবে প্রশ্নে যদি কিছু না বলা থাকে সেটা আমরা বুঝবো বছর ভিত্তিক। যদি 1 বছরের কম সময় হয়, সাপোজ 1 মাস বা 3 মাস বা 6 মাস, এটা প্রশ্নে উল্লেখ থাকতে হবে। আমি আবার বলছি, প্রশ্নে যদি সময় উল্লেখ না থাকে তাহলে আমরা ডেপ্রিসিয়েশন ধার্য করব, হিসাব করব 1 বছরের। কিন্তু 1 বছরের যদি কম সময় হয় প্রশ্নে এটা উল্লেখ থাকবে। যদি 1 মাসের হয় তাও বলা থাকবে, 3 মাসের হলে তাও বলা থাকবে, 6 মাসের হলে তাও বলা থাকবে। আর এখানে তো বলাই আছে 2015 থেকে 2019, মানে 15 সাল, 16, 17, 18, 19, এই 5 বছর হিসাব করতে বলছে। 5 বছর মানে 1, 2, 3, 4, 5 এইভাবে। 5 বছরের হিসাব আমরা একত্রে করতে পারবো না, কেননা হিসাবের মেয়াদ সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছর। 1 বছর অধিক সময়ের জন্য অ্যাকাউন্টিং হয় না। এখন আসো তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং বুক ভ্যালু ক্যালকুলেট করি স্ট্রেট লাইন মেথডে, প্রোডাকশন মেথডে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। সলিউশন স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড আমি বলেছিলাম স্ট্রেট লাইন বা এর আরেকটা নাম হচ্ছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। স্ট্রেট মানে কি? স্ট্রেট মানে এইটা নাকি এটা? This is not straight. This is straight. মানে সমান। অর্থাৎ এই মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ সমান হবে। এই মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ সমান হবে। তো আমরা দেখি এই মেশিনের কেনা হয়েছিল, পারচেস করা হয়েছিল 29,000 টাকা দিয়ে। তাহলে আমরা কিনেছিলাম কত? 29,000 টাকা দিয়ে কস্ট। রেসিডুয়াল ভ্যালু 2000। লাইফ 5 years। তাহলে আমরা কিনেছি 29,000 টাকা দিয়ে, 5 বছর পর বিক্রি করলে পাবো 2,000 টাকা। তাহলে 29,000 এর মধ্যে
29,000 মধ্যে 2,000 টাকা আমরা ফিরে পাবো। তার মানে কয় বছরে? 5 বছরে। তার মানে 27,000 টাকা খরচ 5 বছরে, অর্থাৎ প্রতি বছরে খরচ আমার 5,400 টাকা। আমি আবার বলছি, 29,000 টাকা দিয়ে খরচ করে কিনেছি, 5 বছর পরে পাবো 2,000 টাকা, 5 বছর পরে 2,000 টাকা। তারপরে 29,000 থেকে 2,000 ফিরে পাবো 5 বছরে, অর্থাৎ 27,000 টাকা খরচ হবে 5 বছরে। তাহলে প্রতি বছর খরচ হবে কত? 5,400 টাকা। তাহলে স্ট্রেট লাইন মেথডের সূত্র আমরা কি পেলাম? এই 29,000 টাকা হচ্ছে কস্ট, 2,000 টাকা রেসিডুয়াল ভ্যালু, আর 5,000 টাকা লাইফ। কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ভাগ 5 হচ্ছে এস্টিমেটেড লাইফ। আমি সেটাই লিখেছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ভাগ এস্টিমেটেড লাইফ। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডের সূত্র। কস্ট 29,000, 2,000 টাকা রেসিডুয়াল ভ্যালু, 5,000 টাকা লাইফ, এস্টিমেটেড লাইফ। আমি এখানে লিখেছি রেসিডুয়াল ভ্যালু, কেননা প্রশ্নে এই শব্দটা ব্যবহার করা ছিল রেসিডুয়াল ভ্যালু। এখানে যদি স্ক্র্যাপ ভ্যালু ব্যবহার করা হতো, স্ক্র্যাপ ভ্যালু, তাহলে আমরা স্ক্র্যাপ লিখতাম। যদি বলতো সালভেজ ভ্যালু, আমরা সালভেজ লিখতাম। যদি বলতো ব্রেকআপ ভ্যালু, আমরা ব্রেকআপ লিখতাম। যদি বলতো ট্রেডিং ভ্যালু, আমরা ট্রেডিং লিখতাম। অর্থাৎ প্রশ্নে যে শব্দটা ব্যবহার করা হবে সেটা আমরা লিখবো। এর আমি লিখেছি এক্সপেক্টেড লাইফ, এর আরেকটা নাম আছে এস্টিমেটেড লাইফ। প্রশ্নে যেটা বলা থাকবে আমরা সেটা লিখব। প্রশ্নে বলা ছিল এক্সপেক্টেড লাইফ। প্রশ্নে যেহেতু এক্সপেক্টেড শব্দটা ব্যবহার করা আছে, তা আমি এক্সপেক্টেড ব্যবহার করেছি। যদি এস্টিমেটেড ব্যবহার করতো, আমি এস্টিমেটেড লিখতাম। তাহলে শিক্ষার্থীরা, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্র দাঁড়াচ্ছে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ভাগ এস্টিমেটেড লাইফ। তো আমরা দেখতে পাচ্ছি কস্ট কত? 29,000, স্ক্র্যাপ ভ্যালু 2,000, এস্টিমেটেড লাইফ 5 years, 27,000 ভাগ 5 years equal to টাকা 5,400 পার ইয়ার। অর্থাৎ প্রতি বছরে আমাদের ডেপ্রিসিয়েশন পরিমাণ 5,400 টাকা আমরা বের করেছি। তাহলে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি এটা মুছে দিচ্ছি। এখন আসো, প্রশ্নে বলা ছিল কম্পিউট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ক্যান ই বুক ভ্যালু। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাবো এবং বুক ভ্যালু দেখাবো। তাহলে আমরা লিখি টেবিল showing depreciation expense and book value. Year depreciation expense.
আমাদের বলা ছিল 2015 থেকে 2019, 2015, 2016, 2017, 2018, 2019. ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা পেয়েছি প্রতি বছর 5,400 টাকা। এখন আসো, প্রশ্নে বলা ছিল বুক ভ্যালু বের করতে। বুক ভ্যালু বলতে কি বুঝি? বুক ভ্যালু সমান কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা জানি কস্ট হচ্ছে 29,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? অ্যাকুমুলেটেড মানে কি? অ্যাকুমুলেট মানে পুঞ্জীভূত বা জমাকৃত। আমরা প্রতি বছর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে 5,400 টাকা দিচ্ছি। ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারী বেতন দিয়েছো 10,000 টাকা, অর্থাৎ মাস শেষে হোক আর বছর শেষে হোক, এটা কোম্পানির হিসাবকালের উপর নির্ভর করবে। সে কর্মচারীকে 10,000 টাকা দিলে সে টাকাটা নিয়ে বাসায় যাবে, তার মানে 10,000 টাকা খরচের খাতায় দেখাবে এবং 10,000 টাকা ক্যাশ চলে যাবে। ডেপ্রিসিয়েশন এটা এক ধরনের খরচ। খরচটাকে তুমি খরচের খাতায় অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে দেখিয়েছো। এই খরচ যে দেখিয়েছো, খরচ বাবদ কি কাউকে টাকা জমা দিয়েছো? কাউকে টাকা প্রদান করেছো? করনি। তুমি খরচটা দেখিয়েছো, দেখিয়ে এই টাকাটা তোমার কাছেই রেখে দিয়েছো একটা খাত বাবদ বা একটা ফান্ড বাবদ। তুমি জানো যে এই মেশিনটা কেনা হয়েছে 29,000 টাকা দিয়ে, চলবে 5 বছর। 5 বছর পর এই সম্পত্তিটা তোমাকে বিক্রি করে দিয়ে আবার একটা নতুন সম্পত্তি কিনতে হবে, তখন টাকা পাবে কোথায়? তাই তুমি প্রতি বছর খরচের নাম করে একটা টাকা তুমি তোমার ব্যাংকে হোক বা যে কোনো জায়গায় হোক টাকা জমাচ্ছ। প্রতি বছর জমাবে, এরকম 5 বছরে যখন টাকাটা জমা হয়ে যাবে, তখন ওই টাকা দিয়ে আরেকটা নতুন মেশিন কিনবে এবং পুরাতনটা বিক্রি করে দেবে। তুমি তো জানো যে কোনো সম্পত্তি আজীবন চলবে না। তেমনই ভাবে এই যে আমরা ডেপ্রিসিয়েশনের টাকাটা প্রতি বছর জমাচ্ছি, এর নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনকে আমরা অ্যাকুমুলেট করছি, একত্রিত করছি, পুঞ্জীভূত করছি, জমা করছি। অর্থাৎ ডেপ্রিসিয়েশন প্রতি বছর যোগ করলে যেটা হয় তার নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। প্রথম বছরে ছিল 5,400, দ্বিতীয় বছর আবার 5,400 যোগ হলো, 5,400 যোগ 5,400 10,800। এর সাথে আবার তৃতীয় বছরে এটা যোগ হলো 16,200। এটার সাথে আবার এটা যোগ হলো 21,600। এটার সাথে আবার এটা যোগ হলো 27,000। তা আমরা কস্ট পেয়েছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পেয়েছি, আমরা এখন বুক ভ্যালু পাবো। কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে 29,000 থেকে 5,400 বাদ 23,600,
29,000 থেকে 10,800 বাদ 18,200, 29,000 থেকে 16,200 বাদ 12,800, 29,000 থেকে 21,600 বাদ 7,400, 29,000 থেকে 27,000 বাদ 2,000। এবং তুমি জানো যে তোমার রেসিডুয়াল ভ্যালু 2,000 টাকা, অর্থাৎ 5 বছর পর 2,000 টাকা অবশিষ্ট থাকবে। 5 বছর পর এই টাকাটা থাকবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এই হলো স্ট্রেট লাইন মেথড এবং তার উদাহরণ। আমি ক্যালকুলেশন দেখালাম। আমি পরের ক্লাসে অবশ্যই জার্নাল বা লেজার নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম মেথড হলো স্ট্রেট লাইন মেথড, দ্বিতীয় মেথড হচ্ছে প্রোডাকশন মেথড। আর এখন প্রোডাকশন মেথড নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের এখন প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড দুই রকম, একটা হচ্ছে আওয়ার, একটা হচ্ছে ইউনিট। প্রোডাকশন মেথড দুই রকম, একটা হচ্ছে আওয়ার, একটা ইউনিট। প্রশ্নে বলা হচ্ছে প্রোডাকশন মেথড, কিন্তু আওয়ার না ইউনিট বলা নাই। আমি প্রশ্ন দেখে ডিসিশন নিব, প্রশ্নে কি বলা আছে তারপর ডিসিশন নিব। দেখো বলা আছে the company engineers estimated that the mixture machine will have a useful life of 7,500 hours, 7,500 hours, অর্থাৎ প্রোডাকশন আওয়ার মেথড। প্রোডাকশন আওয়ার মেথড। যদি এখানে ইউনিটস লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম প্রোডাকশন ইউনিট মেথড। তাহলে প্রশ্ন দেখে তোমরা ডিসিশন নিবা যদি প্রশ্নে উল্লেখ না থাকে। তাহলে প্রোডাকশন আওয়ার মেথড, এই মেথডে আমাদের 1 ঘন্টায়, আওয়ার বলতে ঘন্টাকে বোঝানো হয়, আওয়ার বলতে ঘন্টাকে বোঝানো হয়, অর্থাৎ 1 ঘন্টায় অবচয় কত হবে, অর্থাৎ 1 ঘন্টায় ডেপ্রিসিয়েশন রেট কত, ডেপ্রিসিয়েশন রেট সমান স্ট্রেট লাইন মেথডের মতোই কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ভাগ এস্টিমেটেড লাইফ ইন আওয়ার্স। দেখো এখানে এস্টিমেটেড লেখা ছিল, এস্টিমেটেড, যেহেতু এখানে এস্টিমেটেড শব্দটা ব্যবহার করা হয়েছে তাই আমি এস্টিমেটেড লিখেছি, কিন্তু স্ট্রেট লাইন মেথডে বলা ছিল এক্সপেক্টেড, তাই আমি এক্সপেক্টেড লিখেছিলাম। এখন আমি এস্টিমেটেড লিখলাম, এস্টিমেটেড লাইফ ইন আওয়ার্স, অর্থাৎ ঘন্টায় তার লাইফ কত। কস্ট আমরা জানি 29,000, residual value 2,000, estimated life in hours 7,500 hours. 27,000 7,500 hours equal to টাকা 3.6 per hour। এটা মানে হচ্ছে পার, অর্থাৎ 1 ঘন্টায় অবচয় হচ্ছে আমাদের 3 টাকা 60 পয়সা। এখন আমরা প্রোডাকশন মেথডে ডেপ্রিসিয়েশন রেট বের করে নিয়েছি, এখন আমরা বের করব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং বুক ভ্যালু। আসলে আমরা বের করি টেবিল শোয়িং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড বুক ভ্যালু, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং বুক ভ্যালু এই টেবিলের মাধ্যমে দেখাবো। এই টেবিলের মাধ্যমে এই দুটো দেখাবো। প্রথমে হচ্ছে ইয়ার, তোমরা অলরেডি জানো ইয়ার 2015 থেকে 19, 15, 16, 17, 18, 19। এরপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার, কত ঘন্টা কাজ হলো আমাদের জানা দরকার প্রতি বছরে, কেননা আমরা 1 ঘন্টা রেট জেনেছি। আমি যদি ঘন্টার পরিমাণ না জানতে পারি, কাজের পরিমাণ না জানতে পারি, 1 বছরে ওয়ার্কিং আওয়ার কত না জানতে পারি, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স জানতে পারবো না। দেওয়া আছে it was used to 1,500 hours in 2015, 15 এ 1,500 hours, 2625 hours
in 2016 এ 2625 hours, 2250 hours in 2017 এ 2250 ঘন্টা, 750 hours in 2018, 375 hours in 2019. আমরা ঘন্টা পেয়ে গেছি। এবার রেট আমরা দেখতে পাচ্ছি 3 টাকা 60 পয়সা। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আমরা আওয়ারকে রেট দিয়ে গুণ করে দিই, এই 2 নম্বর ঘরকে 3 নম্বর ঘর দিয়ে গুণ করি, 2 into 3, এটাকে এটা দ্বারা গুণ করি 5400, এটা গুণ এটা 9450, এটা গুণ এটা 8100, এটা গুণ এটা 2700, এটা গুণ এটা 1350। আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স জানি। এবার আমি বলেছিলাম যে বুক ভ্যালু বের করতে গেলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে কস্ট থেকে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করি, 5400, এটার সাথে এটা যোগ 18850, এটার সাথে এটা যোগ 22950, এটার সাথে এটা যোগ 25650, এটার সাথে এটা যোগ 27000। তাহলে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পেয়ে গেছি। এবার আমরা জানি বুক ভ্যালু ইকুয়াল টু কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা কস্ট জানি 29000, এখান থেকে এগুলো বাদ দিলে আমরা পেয়ে যাব প্রত্যেক বছরের বুক ভ্যালু। সো 29 থেকে 5400 বাদ 23600, 29 থেকে 18850 বাদ, তাহলে আমরা পাচ্ছি 14850, 9 আর 5 14, 14150, 29 থেকে 22950 বাদ 6050, 29 থেকে 25650 বাদ 3350, 29 থেকে 27 বাদ 2000। আমি বলেছিলাম শেষ বছরে রেসিডুয়াল ভ্যালু থাকতে হবে, আছে। তাহলে শিক্ষার্থীরা এই হলো প্রোডাকশন মেথড। এখন বাকি থাকলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আমি এখন এই মেথডটা তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা এখন আমাদের ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, 3 নম্বর মেথড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই মেথডে আমরা ডেপ্রিসিয়েশন রেট বের করব একটা ফর্মুলার সাহায্যে। দেখো, রেট অথবা পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন। এই মেথডে প্রতি বছর কত পার্সেন্ট অবচয় নিতে হবে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন নিতে হবে সেটা বের করে নিতে হবে। আর বের করবে একটা সূত্রের সাহায্যে, খুব সহজ। সূত্রটা হচ্ছে 1 ভাগ এক্সপেক্টেড লাইফ বা এস্টিমেটেড লাইফ into 100 into 2, 1 divided by expected বা estimated life into 100 into 2। আমরা জানি যে 1 ভাগ, এখানে বলা ছিল expected life 5 years into 100 into 2 equal to 40%। অর্থাৎ আমরা প্রতি বছর অবচয় নিব 40%। এখন তোমরা দেখো
যে আমরা এই পার্সেন্টেজ আকারে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা 40% ডেপ্রিসিয়েশন দেব। একটা জিনিস মনে রাখবে এক্ষেত্রে, যখন ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজে দেয়া থাকে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, তখন প্রথম বছর আমরা ডেপ্রিসিয়েশন শুরু করব কস্টের উপরে। নোট, যদি ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, তবে প্রথম বছর আমরা তা কস্ট এর উপর প্রয়োগ করব। অর্থাৎ depreciation first year cost into percentage of depreciation. তোমরা খেয়াল করছো যে যদি আমরা কখনো দেখি ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে প্রথম বছরে আমাদের ডেপ্রিসিয়েশন হবে কস্ট ইনটু পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন। এটার জন্য তোমরা মাথায় রাখো কস্ট ইনটু পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা শুরু করি। টেবিল শোয়িং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর বুক ভ্যালু। 2015 সাল আমাদের সম্পত্তির কস্ট কত ছিল? 29,000। into 40%. 29,000 into 40%. তাহলে 29,000 এর 40% যদি আমরা ক্যালকুলেট করি হবে 11,600। এবার তোমরা হেডলাইন দেখো, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইন মানে বাদ দাও, ডিক্লাইন মানে বাদ দাও, অর্থাৎ অবচয় ধার্য করে কস্ট থেকে বাদ দাও। ডিক্লাইন বাদ দাও, অর্থাৎ কস্ট থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে তার উপরে পরের বছরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করো। ডিক্লাইন মানে ডিসি লাইনে ডিক্লাইন মানে বাদ দাও, অর্থাৎ কস্ট থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে তার উপর পরের বছরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করো। ঠিক তার পরের বছর একইভাবে পরের বছর যে ব্যালেন্স থাকবে সেখান থেকে depreciation expense বাদ দিয়ে যে ব্যালেন্স
থাকবে তার ওপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করো। এই জন্য নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইন মানে বাদ দাও, দেওয়ার পর যে ব্যালেন্স থাকবে তারপর ডেপ্রিসিয়েশন করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কস্ট ছিল 29,000, প্রথম বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 11,600। তাহলে আমাদের ব্যালেন্স থাকলো 17,400। পরের বছরে এই ব্যালেন্স পরের বছর এই ব্যালেন্সের উপর আবার ডেপ্রিসিয়েশন ধার্য করো। $17,400 into 40%, 6,960। আবার এই ব্যালেন্স থেকে এখান থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে 10,440। এই 10,440 উপরে তুমি আবার অবচয় নাও। এটা হচ্ছে 4,176। আবার এখান থেকে 4,176 বাদ দাও, 4,176 বাদ দাও 10,440 থেকে হচ্ছে 6,264। হচ্ছে কত? 6,264। এই টাকার উপর আবার অবচয় নাও। 6,264 40%, 2,506। আবার 2,506 বাদ দাও, থাকছে 3,758। এবার একটু ভিন্নতা দেখা দেবে, একটু খেয়াল করো। আমি আগে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো বের করে নিই। প্রথম বছর হচ্ছে 11,600, যোগ 6,960, 18,560, যোগ 4,176, 22,734, যোগ 2,506, 25,242। আমরা যদি সেই বছরে অবচয় ধার্য করি 3,758 টাকার উপরে, 3,758 40%, তাহলে হবে 1,503। এটা থেকে এটা বাদ দিলে হবে 2,255। খেয়াল করো, শেষ বছরে 3,758 টাকার উপরে 40% যদি অবচয় ধার্য করি, ডেপ্রিসিয়েশন ধার্য করি, তাহলে হবে 1,503। 3,758 থেকে 1,503 বাদ দিলে হবে 2,255 টাকা। কিন্তু আমরা জানি শেষ বছরে থাকতে হবে 2,000 টাকা, তার চেয়ে বেশি থাকা যাবে না। শেষ বছরে 2,000 থাকতে হবে। এই আমাদের সেই রেসিডিউয়াল ভ্যালু সমান টাকা থাকতে হবে। তাহলে এটা তো পার্সেন্টেজ করে বের হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা দেখি যে সেই বছরে আমাদের থাকতে হবে 2,000। তার আগের বছরে কত ছিল? তার আগের বছরে ছিল 3,758 টাকা। কত ছিল? 3,758 টাকা। সেই বছরে থাকতে হবে কত? 2,000 টাকা থাকতে হবে।
তাহলে আগের বছরের সাথে এই বছরের পার্থক্য হচ্ছে 1758 টাকা। তার মানে সেই বছর অবচয়টা ধরতে হবে 1758। আমরা জানি অ্যাসেটের মূল্য কমলে তাকে ডেপ্রিসিয়েশন বলে, অ্যাসেটের মূল্য কমলে তাকে ডেপ্রিসিয়েশন বলে। চতুর্থ বছর থেকে পঞ্চম বছরে কমেছে 1758 টাকা, 1758 টাকা। এবার আসো, এই 1758 টাকা আমরা কি পার্সেন্টেজ করে বের করেছি, আমরা কি পার্সেন্টেজ দ্বারা বের করেছি, নাকি বিয়োগ করে পার্থক্য করে বের করেছি? আমরা অবশ্যই পার্থক্য করে বের করেছি। এই জন্যে আমি এখানে না লিখে আমি লিখব বিএফ, অর্থাৎ 1758 টাকা আমরা পার্সেন্টেজ করে করিনি, ব্যালেন্স করে করেছি। বিএফ মানে ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। এখন এটার সাথে আমরা এটা যোগ করে দিই, আমরা ঠিকই পেয়ে যাব 27,000। আমি বলেছিলাম সেই বছরে 2,000 টাকা থাকতে হবে, 2,000 টাকা রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে পার্সেন্টেজ থাকবে, যে সমস্ত অঙ্ক পার্সেন্টেজ দিয়ে করা হবে, সে সমস্ত অঙ্কে সেই বছরে কিছু কম বা বেশি হতে পারে। কম হলে যোগ করে দিবা, আর বেশি হলে বিয়োগ করে দিবা, আর সেক্ষেত্রে ব্যালেন্সিং ফিগার লিখে দিতে হবে। আমাদের সেই বছরে 2,000 টাকা এনিহাও রাখতে হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে নোট। পরপর 3টা আমি সমাধান দিয়েছি। এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। তোমরা এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং করবে, কেননা এই অঙ্কটা বিভিন্ন সালে সবচেয়ে বেশি বার এসেছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এছাড়াও আর অন্যান্য অঙ্ক আছে, আমি পর্যায়ক্রমে দেখাবো। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্কই তোমাদের দেখাবো। আমার ক্লাসগুলো ফলো করলে এক্সট্রা কোনো চিন্তা বা টেনশন নেওয়ার দরকার নেই। ইনশাল্লাহ আমি যা করাবো ফাইনাল পরীক্ষায় সেগুলোই তোমরা কমন পাবে। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার জন্য কোনো টাকা খরচ হবে না। তোমরা সাবস্ক্রাইব বাটনে চাপ দিবা, সাবস্ক্রাইব অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।